Hello students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 10 subject history chapter 8 part 1 আজকে কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। আমাদের কিন্তু পরীক্ষা খুব সামনে অর্থাৎ থার্ড সামেটিভ খুব কাছেই, তাই আমরা আগে থেকে যদি প্রিপারেশনটা নিয়ে রাখি তাহলে কি হবে, তাহলে থার্ড সামেটিভ পরীক্ষা আবার তো ভালো হবেই, তার সাথে সাথে 2026 সালে মাধ্যমিক পরীক্ষাটাও কিন্তু তোমাদের খুব ভালো হবে। তাই আজকে শেয়ার করব কোন বই থেকে, এই বই থেকে ইতিহাস ও পরিবেশ, ডক্টর মানস ভট্টাচার্য ও বিকাশ চন্দ্র সাহা, এই বই থেকে শেয়ার করব। কারণ কি এই বই থেকে শেয়ার করব এই জন্যই যে এই বাণী সংসদের এই বইটাতে ডিটেলস কিন্তু অনেক কিছু দেওয়া থাকবে, আচ্ছা দেওয়া আছে। তাই আমি অন্যান্য বই থেকে যেগুলো পেয়েছি সেগুলো তো নিয়েছি, তা সত্ত্বেও কিন্তু এই বই থেকে কিন্তু আমি নানান ধরনের কোশ্চেন যেগুলো থার্ড সেমিস্টার পরীক্ষায় আসবে এবং 2026 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্ব লাভ করবে, সেই ধরনের কোশ্চেনই কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করব। তাহলে সবাই কিন্তু এই বইটা নিয়ে বসবে, যাদের কাছে এই বই নেই তারা কি করবে, তারা যে কোনো রাইটারের বই নিয়ে কিন্তু বসলেই হবে। তাই আমি বলবো যে এই চ্যাপ্টারটা বের করে নিয়ে কিন্তু আমরা লাইন বাই লাইন আলোচনা করব। কোন চ্যাপ্টার থেকে? এই যে অষ্টম অধ্যায়, দেখো উত্তর ও উপনিবেশিক ভারত বিশ্ব শতকের অর্থাৎ 20 শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1964 খ্রিস্টাব্দ পর্যন্ত, এখান থেকে কিন্তু শেয়ার করব। আর লাইন বাই লাইন শেয়ার করব উত্তর সমেত, এবং এর শেষে যে প্রশ্নগুলো আসবে সেই শুধু প্রশ্নই নয়, প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। তাহলে চলো আমরা শুরু করি। দেখো শুরুতেই আমি বলবো যে এই বই থেকে শেয়ার করব কেন, অর্থাৎ দেখো নতুন পাঠ্যক্রম, ইতিহাস ও পরিবেশ, বাণী সংসদ, ডক্টর মানস ভট্টাচার্য, বিকাশ চন্দ্র সাহা, ক্লাস 10, এই বই থেকে শেয়ার করব। কেন কি না, এখানে ডিটেলস কিন্তু আলোচনা আছে, তাই এই বই থেকেই শেয়ার করব। যাদের কাছে এই বইটা আছে তারা তো এই বই নিয়েই বসবে, আর যাদের কাছে এই বইটা নেই তারা কিন্তু এই অষ্টম অধ্যায় বলে যেটি আছে, অর্থাৎ উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1964 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই বই থেকে শেয়ার করব। দেখো শুরুতেই আমি বলবো যে আমরা এখান থেকে লাইন বাই লাইন পড়ব, এবং লাইন বাই লাইন পড়ার পরে এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো আসবে সেই ধরনের প্রশ্ন উত্তর সমেত তোমাদের সামনে শেয়ার করব। তাহলে ভিডিওটি দেখার সাথে সাথেই কিন্তু প্রশ্নগুলো হয়ে যাবে। তাই আমি বলবো তোমরা সবাই বই নিয়ে বসো এবং লাইন বাই লাইন ফলো করো, এখান থেকে যে যে কোশ্চেনগুলো হবে সেগুলোও কিন্তু পেয়ে যাবে। তাহলে শুরু করি। দেখো ভূমিকা, দীর্ঘ সংগ্রাম ও বহু মানুষের আত্মবলিদানের পর 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছি। কাদের কাছ থেকে? ইংরেজদের কাছ থেকে। অর্থাৎ আমরা এই 1947 সালের 15ই আগস্টের আগে পর্যন্ত আমরা কিন্তু বিদেশি শাসনে ছিলাম, অর্থাৎ ইংরেজরা আমাদের দেশকে শাসন করত। তারপর বহু রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে অর্থাৎ আত্মবলিদানের মধ্যে দিয়ে বীর শহীদদের সহায়তায় আমরা কিন্তু 1947 সালের 15ই আগস্ট কিন্তু স্বাধীনতা লাভ করেছি। দেখো এই গান্ধীজি অর্থাৎ মহাত্মা গান্ধীর নেতৃত্বে গণ আন্দোলন, সশস্ত্র বিপ্লবী আন্দোলন, নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদিন ফৌজ। দেখো আজাদিন ফৌজ কবে গঠিত হয়? অর্থাৎ 1944 থেকে 45 খ্রিস্টাব্দের মধ্যে। দেখো নৌবাহিনী, দেখো 1946 খ্রিস্টাব্দ, এই 1946 খ্রিস্টাব্দ পর্যন্ত দেখো এটা কিন্তু তৈরি হয়েছিল। মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম দিবস 16ই আগস্ট 1946। সাম্প্রদায়িক দাঙ্গা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দেখো প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল কত? 1914 থেকে 18 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কবে না 1939 থেকে 45-এর মধ্যে, অর্থাৎ 1939-এ শুরু হয়েছিল, 45-এ গিয়ে একটা রক্তক্ষয়ী সংগ্রাম বা রক্তক্ষয়ী ক্ষতির মাধ্যমে কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শেষ হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। কোথায় না আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে বোমা বিস্ফোরণের ফলে, অর্থাৎ অ্যাটমিক এক্সপ্লোশনের ফলেই কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। দেখো এই পরবর্তী আন্তর্জাতিক পরিস্থিতি প্রভৃতি ঘটনাবলী ভারতের স্বাধীনতার প্রেক্ষাপট রচনা করে। এই অবস্থায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ভারতের ক্যাবিনেট মিশন মন্ত্রী মিশন মার্চ 1964 সালে প্রেরণের মাধ্যমে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত ঘোষণা করে।
তো দেখো ঘোষণা হলো কত 1946 সালে। তারপরে আমরা পেলাম কবে 1947 সালে 15ই আগস্ট কিন্তু আমরা সম্পূর্ণ ক্ষমতাটাই ফিরে পেলাম। লর্ড মাউন্টব্যাটেন ঘোষণা করেন ভারত বিভাজনের পরিকল্পনা, অর্থাৎ 23রা জুন 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাজন, যা এই মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে খ্যাত। তাহলে এই মাউন্টব্যাটেন পরিকল্পনা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরিকল্পনা একটা ব্যাটেনের বেয়াদার রোয়েদার নামে পরিচিত। এরপর ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন 1947 খ্রিস্টাব্দের 18 জুলাই পাশ হয়। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো পড়বে। আর ভারত দ্বিখণ্ডিত হয়ে ভারত এবং পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র আত্মপ্রকাশ করে। তাহলে আমরা দুটো রাষ্ট্র পেয়ে গেলাম, কোথায়? একটা পাকিস্তান, একটা ভারতবর্ষ। তবে এই স্বাধীনতা পরবর্তী অর্থাৎ উত্তর ঔপনিবেশিক ভারত বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এর মধ্যে 3টি সমস্যা সবচেয়ে জটিল আকার ধারণ করে। কোন 3টি? দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণ সমস্যা, অর্থাৎ দেশীয় যে রাজ্যগুলো আছে তাদেরকে ভারতভুক্ত করতে হবে, অর্থাৎ ভারতের আওতায় অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে কি? উদ্বাস্তু সমস্যা, অর্থাৎ উদ্বাস্তু সমস্যা। এই উদ্বাস্তু কারা? অর্থাৎ আমাদের দেশীয় মানুষ ছাড়া যারা অন্য দেশীয়, অর্থাৎ পাকিস্তানি, বাংলাদেশি, তারাই কিন্তু এই উদ্বাস্তু সমস্যাটা কিন্তু সমাধান করতে হবে। 3য় নম্বর দেখো, ভাষাভিত্তিক প্রদেশ গঠনের দাবিতে আন্দোলন, অর্থাৎ যে অঞ্চলে যে ভাষা চলে সেই ভাষা ভিত্তিক প্রদেশ গঠনের কিন্তু আন্দোলনের দাবি ওঠে। এবার আসবো আমরা দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির উদ্যোগ এবং বিতর্ক। তো এর আগে আমাদের একটুখানি কিন্তু জেনে রাখা দরকার যে না, স্বাধীন ভারতের এখানে দেখো প্রত্যেকটা এইটুকু কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু পড়বে। দেখো এটা কি? ভারতের অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, একটা প্রশ্ন। দ্বিতীয় নম্বর হচ্ছে দেখো, প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে? চক্রবর্তী রাজা গোপালাচারী। প্রথম রাষ্ট্রপতি কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। প্রথম উপপ্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি আয়রন ম্যান নামে পরিচিত। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর আমি বলেছি যে এই যে 1947 সালে ভারতবর্ষ, এই চিত্রটা কিন্তু পাওয়া যায়। দেখো দুটো রং করে দেওয়া আছে, 2-3টে রং করে দেওয়া আছে, প্রতিবেশী দেশগুলো সম্পর্কে দেওয়া আছে। তা আমরা এগুলো দেখার আগে আমাদের একটুখানি ধারণা নেওয়া দরকার যে আমরা এই ম্যাপটাকে কিভাবে, আমরা তাহলে কি আমি এইখানে এই বইটা এরকম সোজাভাবে পড়ছি বলে কি এটা পূর্ব দিক? নো। এটা পশ্চিম দিক? নো। তাহলে এটা যদি পূর্ব না হয়, এটা পশ্চিম না হয়, তাহলে কিভাবে পড়বো? আমরা এর আগের কয়েকটা, অর্থাৎ আমি এর আগের কয়েকটা ভিডিওতেও কিন্তু দেখেছি, আজকেও কিন্তু আরেকবার মনে করে দিতে চাই। কারণ কি, আমরা সবাই কে দেখেছি মনে আছে কি নেই। তাই আমি কি করব, ঘড়িত ঘরে এরকম ক্লক ওয়াইজ ঘরে, এটাকে ক্লক ওয়াইজ বলে। আর যদি উল্টো দিকে ঘরে তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘরে। তাহলে আমরা কি করছি, আমরা এই বইটাকে কি করছি, অ্যান্টি ক্লক ওয়াইজ একটুখানি ঘুরিয়ে নিচ্ছি। অর্থাৎ এই মাথাটা ছিল এখানে, এই চলে আসলো এখানে। এই যে এবার যদি এইরকম একটা তৈরি করে নিই তাহলে কিন্তু আমরা সমস্তটাই পেয়ে যাব। দেখো আমাদের এটা পূর্ব দিক হয়ে গেল, এইটা দেখো এটা পশ্চিম দিক হয়ে গেল, এতে পাকিস্তান, এদিকে চীন, নেপাল, ভুটান, এদিকে দেখো শ্রীলঙ্কা, আর এদিকে বাংলাদেশ। তাহলে আমাদের পূর্বে বঙ্গদেশ, পশ্চিমে পাকিস্তান, উত্তরে নেপাল, ভুটান, চীন, আর এদিকে হচ্ছে শ্রীলঙ্কা। হ্যাঁ, টিয়ার্স অর্থাৎ চোখের জলের ফোঁটার মতো একটা অঞ্চল, এটাকে আমরা শ্রীলঙ্কা বলে জানি। তাহলে আমরা এটাও কিন্তু পেয়ে গেলাম। এবার তাহলে আমাদের এই ম্যাপ পয়েন্টিং করতে কিন্তু খুব সুবিধা হবে। তো এখানে দুটো রং করে দিয়েছে। এবার আমরা বইটাকে ঘুরিয়ে নিয়ে তাহলে কিন্তু সহজে বুঝে যাব যে স্বাধীনতার পরে দেশীয় রাজ্যসমূহ, এটা স্বাধীনতার পরে, আর স্বাধীনোত্তর প্রদেশসমূহ অর্থাৎ স্বাধীনতার সময় এইগুলো, আর স্বাধীনতার পরে এইগুলো। তাহলে আমরা দুটো রঙের মধ্যে খুব সহজেই কিন্তু বুঝে গেলাম যে এর মধ্যে স্বাধীনতার পরে দেশীয় রাজ্যসমূহ কি কি, আর স্বাধীনোত্তর প্রদেশ সমূহগুলো কে কে, এটা কিন্তু আমরা চিত্রের মধ্যে দেখে পেলাম। আর এই মানচিত্রে নির্দেশিত 1947 খ্রিস্টাব্দের কয়েকটি দেশীয় রাজ্য কি কি, এবার পরপর এখানে রয়েছে কি, ভূপাল রয়েছে, তেবাঙ্কর, জুনাগড়, হ্যাঁ, রাজকোট, পাতিয়ারা, নভ ইত্যাদি। এইটুকু কিন্তু ইম্পর্টেন্ট, এটাও কিন্তু তোমরা পড়বে। এইবার চলে আসবো আমরা দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির উদ্যোগ এবং বিতর্ক। এ নিয়ে কিন্তু একটা বিতর্ক বাধে, সেই বিতর্কটা কি, বিতর্কগুলো আমরা দেখে নেব। তাহলে আমরা বইটাকে খুলে নিলে আচ্ছা সবচেয়ে সুন্দর হবে যে পুরোটা দেখতে পাবো। হ্যাঁ, এবার দেখো
যে এই ভারতের স্বাধীনতার প্রাককালে অর্থাৎ 601টি দেশ অর্থাৎ 601টি দেশীয় রাজ্যের অস্তিত্ব ছিল। আর দেশীয় রাজ্যগুলির মধ্যে অর্থাৎ রাজ্যগুলির মোট আয়তন ছিল অবিভক্ত ভারতের প্রায় 48%, অর্ধেক, প্রায় অর্ধেক। এগুলির মধ্যে আবার এই 56টি অপেক্ষাকৃত ছোট বড় রাজ্যের এলাকা। এবার আমরা চলে যাব এর পরের পাতায় অর্থাৎ 119 পাতাতে চলে যাব। 119 পাতাতে গিয়ে আমরা দেখব যে আয়তন ছিল 40%। 1947 খ্রিস্টাব্দে ভারতীয় স্বাধীনতা আইন অর্থাৎ 1947 খ্রিস্টাব্দে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়। এদেশীয় রাজ্যগুলির ভবিষ্যৎ সম্পর্কে কোনো পরিষ্কার নির্দেশ ছিল না। এই আইনে বলা হয় যে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটার সঙ্গে সঙ্গেই দেশীয় রাজ্যগুলির সঙ্গে ব্রিটিশ সরকারের চুক্তির সমাপ্তি ঘটে। অর্থাৎ আমরা স্বাধীনতা পেয়ে গেছি, আমরা কিন্তু এবার আমাদের রাষ্ট্রকে নিয়ে আমরা যেভাবে ভাববো সেভাবেই হবে। অর্থাৎ ইচ্ছা করলে দেশীয় রাজ্যগুলি স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে পারবে অথবা ভারত বা পাকিস্তানের মধ্যে যে কোনো একটি রাষ্ট্রে যোগ দিতে পারবে, অর্থাৎ যে কোনো রাষ্ট্রের মধ্যে যোগ দিতে পারবে, অর্থাৎ যেতে পারবে। প্রসঙ্গত উল্লেখ্য যে এই বড়লাটের রাজনৈতিক উপদেষ্টা স্যার করফিল্ড এর উস্কানি পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। অর্থাৎ ইংরেজ সরকার কখনোই কিন্তু ভাবেনি আমাদের দেশটা একটু শান্তিতে থাকুক, তাই তারা শেষে যাওয়ার অর্থাৎ যাওয়ার মুহূর্তেও কিন্তু একটুখানি কামড়ে দিতে চায় যে এই ক্ষতটা থাকুক। সেই ক্ষতটাই কিন্তু বড় হয়ে আরো বৃহত্তর আকার ধারণ করবে, এটাই তাদের উদ্দেশ্য। অর্থাৎ তারা সফলতা লাভ করতে পারেনি। দেখো, এই স্বাধীনতা লাভের পর ভারতের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় ঐক্য ধরে রাখা এবং নতুন ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তিকরণ অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে। এক্ষেত্রে আমি বললাম যে লৌহ মানব, এক্ষেত্রে ভারতের লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু পড়বে, এক কার্যকরী ভূমিকা পালন করেন। তার এই বলিষ্ঠ নেতৃত্ব এবং অনমনীয় মনোভাব এবং স্বরাষ্ট্র দপ্তরের সচিব ভিপি মেন্নের কূটনীতির ফলে শেষ পর্যন্ত ভারতের সঙ্গে দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ প্রক্রিয়া শুরু হয়। অর্থাৎ দেশীয় রাজ্যগুলিকে সংযুক্ত করতে হবে। ভারত ভক্তির এই উদ্যোগকে সফল করার জন্য 1947 খ্রিস্টাব্দে দেশীয় রাজ্য দপ্তর গঠন করা হয়। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। বল্লভভাই প্যাটেলকে এই দপ্তরের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, অর্থাৎ লিডার হিসাবে এই সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়। এই ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থিত সমস্ত দেশীয় রাজন্য বর্গকে প্যাটেল ভারতে যোগ দেওয়ার জন্য আবেদন জানায়। এক্ষেত্রে তিনি 3টি দেশীয় রাজ্য ভারতভুক্ত দলিল স্বাক্ষর করেন। আবার কিছু রাজ্যকে সামরিক অভিযানের হুমকি দিয়ে ভারতের যোগ দিতে বাধ্য করা হয়। এইভাবে দেখো, এখানে একটুখানি বাদ চলে গেল, এই তিনটি বিষয়কে তুলে ধরেন যার সঙ্গে দেশীয় রাজ্যগুলির সরাসরি যোগাযোগ ছিল। এই পররাষ্ট্র নীতি বা বৈদেশিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি মানে কি, অন্য রাষ্ট্রের সঙ্গে একটা কূটনৈতিক সম্পর্ক এবং বৈদেশিক সম্পর্ক, প্রতিরক্ষা, যোগাযোগ ব্যবস্থা, এগুলো কিন্তু এই বিষয়ের মধ্যে ছিল। এরপর এই দেশীয় রাজ্যগুলি যাতে একটি চুক্তিপত্রে স্বাক্ষরের মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত হতে পারে সেজন্য তিনি এই ভুক্তির দলিল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ ভারতভুক্ত দলিল ইনস্ট্রুমেন্ট বা এখানে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন নামে একটি চুক্তিপত্র তৈরি করেন। এই চুক্তিপত্রে স্বাক্ষরকারী দেশীয় রাজাদের তিনি ভারত সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা দানের, যেমন দেখো এই রাজন্য ভাতা প্রদান, ব্যক্তিগত সম্পত্তির সুরক্ষা, অর্থাৎ ব্যক্তিগত যে সম্পত্তি সেগুলোকে সুরক্ষা করতে হবে, অর্থাৎ খেতাব ধরে রাখা ইত্যাদি, অর্থাৎ কথা ঘোষণা করা হয়। এই কূটনৈতিক চাপের কাছে নথি স্বীকার করে অধিকাংশ দেশীয় রাজ্যগুলি ভারতভুক্ত দলিলে স্বাক্ষর করেন। দেখো, ভারতভুক্ত দলিলে স্বাক্ষর করেন কেন, এটা ইম্পর্টেন্ট। আবার কিছু রাজ্যকে এই সামরিক অভিযানের হুমকি দিয়ে, অর্থাৎ
তোমরা যদি সোজাভাবে না আসো তাহলে তোমাদেরকে সামরিকভাবে চাপ দেওয়া হবে। অর্থাৎ এই সামরিকভাবে চাপ দিলে তারা ভয়তে কিন্তু সেই রাজ্যকে অর্থাৎ আমাদের ভারতে যোগ দিতে বাধ্য থাকবেন। তো এটাই করা হলো। এইভাবে 1948 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসের মধ্যে 216টি দেশীয় রাজ্যকে তাদের আশপাশের প্রদেশগুলির সঙ্গে সংযুক্ত করা হয়। অন্যদিকে 75টি দেশীয় রাজ্য 5টি পৃথক প্রদেশে পরিণত করা হয় এবং 61টি দেশীয়। এবার আমরা চলে যাব যে পরের পাতাতে, এটাও কিন্তু সেই ম্যাপ, অর্থাৎ 1964 সাল, কিন্তু এটা আমরা পড়েছি, এটা 1947 সালের ভারত আর এটা 64 সালের ভারত। এবার দেখো এর মধ্যে যেগুলো কি কি রয়েছে, যেইগুলো এই যে পয়েন্ট দেওয়া রয়েছে, যে পয়েন্টগুলো সেগুলো হচ্ছে রাজ্য রাজধানী, আর যেগুলো হচ্ছে লাল পয়েন্ট দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, আর এই যে গোল যেগুলো দেওয়া আছে সেগুলোই হচ্ছে তোমার জাতীয় রাজধানী। এটা কিন্তু আমরা দেখে নিয়েছি। এবার দেখো আমরা আগে দেখিয়েছিলাম, এবার দেখো আরো সুন্দরভাবে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে আমাদের প্রতিবেশী দেশগুলো কি কি। দেখো প্রতিবেশী দেশ দেখো এখানে আফগানিস্তান, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান এদিকে, অর্থাৎ পশ্চিমে আফগানিস্তান, পাকিস্তান, উত্তরে চীন, নেপাল, ভুটান, পূর্বে দেখো বার্মা, বাংলাদেশ, আর দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা। আর দেখো এদিকে আরব সাগর, দক্ষিণ দিকে পশ্চিম দিকে, আর দক্ষিণ দিকে ভারত মহাসাগর, পূর্ব দিকে বঙ্গোপসাগর। দেখো প্রাকৃতিক দিক থেকে দেখো ভারত একটা মহাদেশের মতো, সেই জন্য ভারতকে উপমহাদেশও বলা হয়। তো এখানে বঙ্গোপসাগর 3 দিকে সমুদ্র দিয়ে ঘেরা, আর একদিকে হিমালয় পর্বত দিয়ে ঘেরা। একদম এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত পুরোটাই কিন্তু একদম পাহাড় পর্বতে ঘেরা, অর্থাৎ প্রাচীরের ন্যায় কাজ করে। আর এই যে অঞ্চলটুকু এদিকে কিন্তু সমুদ্র দিয়ে পুরোটাই ভারতবর্ষকে প্রাচীরের ন্যায় ধরে রেখেছে। অর্থাৎ ভারতবর্ষের প্রতিরক্ষার দিক থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার এই অবস্থান। তাহলে আমরা এটা পড়লাম। এবার চলে আসবো যে জেনে রাখো বলে একটা কথা কিন্তু বইতে থাকছে। এই জেনে রাখো কেন, এটা পূর্ব জেনে রাখো কেন। দেখো দেশীয় রাজ্যগুলি ভারত ইউনিয়নে যুক্ত হলেও ভারতে তখন বেশ কিছু ফরাসি ও পর্তুগিজ উপনিবেশ ছিল। চন্দননগর, পন্ডিচেরি, মাহে, কারিকল প্রভৃতি ফ্রান্সের এবং গোয়া, দমন, দিউ, নগর হাভেলি পর্তুগিজদের উপনিবেশ ছিল। অর্থাৎ দেখো ফ্রান্স এসেছিল, পর্তুগিজরা এসেছিল, ইংরেজরা তো এসেছিলই সেই 1600 থেকে আমাদের দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে 1947 সালে তারা চলে গেছে এবং আমরা তাদেরকে একদম কুত্তার মতো তাড়িয়ে দিয়েছি। কারণ কি না, আমাদের দেশকে তারা সম্পূর্ণ রূপে গ্রাস করে ফেলেছিল। তাই এই যে অঞ্চলগুলো দখল করে রেখেছিল, অর্থাৎ বেশি পরিবেশ তৈরি করে রেখেছিল, দেখো তার মধ্যে থেকে চন্দননগর 1950 খ্রিস্টাব্দে এবং পন্ডিচেরি মাহে কারিকল 1954 খ্রিস্টাব্দে ভারতের সঙ্গে যুক্ত হয়। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু পড়বে, আর আমি তোমাদের সাথে প্রশ্নের মধ্যে তো দেবই উত্তর সমেত। এরপরে দেখো 1954 খ্রিস্টাব্দে দাদরা নগর হাভেলি এবং 1961 খ্রিস্টাব্দে গোয়া, দমন, দিউ ভারতের অন্তর্ভুক্ত হয়। আর জেনারেল এই জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করে। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন আছে, তার মধ্যে থেকে বাছাই প্রশ্নগুলো এখানে তোমাদের সামনে শেয়ার করছি। কারণ কি, এগুলো যেমন থার্ড সামেটিভ পরীক্ষায় লাগবে, ঠিক তারই পাশাপাশি কিন্তু এই 2026 সালের মাধ্যমিক, অর্থাৎ 26 সালের মাধ্যমিক কে কিন্তু এই প্রশ্নগুলো আসতেই পারে, অর্থাৎ আসবেই ধরে নাও। আর আমি প্রতিবারই বলে দিই যে আমি লাইন তুলে বই প্রশ্ন যেগুলো করছি, এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্নই কিন্তু আর আসার মতন নেই। আর এই প্রশ্নগুলো কিভাবে আসতে পারে, আমি কাকে বলে লিখেছি, অর্থাৎ সংজ্ঞা দাও বলে লিখেছি এই কারণের জন্য যে এই প্রশ্নগুলো কখনো কখনো আসবে ফিল আপে, কখনো কখনো টেক দ্য কারেক্ট অ্যান্সারে আসবে, কখনো কখনো আসবে কি ম্যাচিং এর মাধ্যমে, কখনো বা প্রশ্ন করে আসতে পারে। এই 4 রকম ভাবে কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে। তাই আমি প্রশ্ন করে করেছি যাতে তোমাদের সুবিধা হয়। এবার প্রশ্ন না করলে পরে যদি আমি ফিল আপ করে করি তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় না। তাই আমি প্রশ্ন বিষয়ক করেছি যাতে তোমাদের সব প্রশ্নের উত্তর কিন্তু একটা প্রশ্নের মধ্যে থেকেই পাওয়া যায়। তাই আমি বলেছি 100% কমন আসবে যেভাবেই কোশ্চেনগুলো আসুক না কেন। এবার চলে যাব আমরা পরের পাতায়, অর্থাৎ 120 পাতাতে চলে যাব। দেখো 120 পাতাতে গিয়ে কিছু পড়ার বিষয় দিয়েছে। তার আগে একটুখানি রয়েছে যে রাজ্যকে 7টি কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত করা হয়েছে। তবে জুনাগড়, কাশ্মীর,
হায়দ্রাবাদ ভারতে যোগ দিতে অস্বীকার করলে ফলে এই তিনটি দেশীয় রাজ্যের ভারতভুক্তি নিয়ে একটি জটিল সমস্যা সৃষ্টি হয়। আর এই সমস্যাগুলোই কিন্তু এই তিনটি, দেখো হায়দ্রাবাদ আর কাশ্মীর আর জুনাগড়, এই তিনটি। তো আমি একটা একটা করে তোমাদের সামনে শেয়ার করব এবং বিস্তারিত বলবো। দেখো, এই জুনাগড়, কাশ্মীর ও হায়দ্রাবাদের ভারতভুক্তি অর্থাৎ ভারতের সঙ্গে যুক্ত এই কাথিয়াবার উপদ্বীপের সৌরাষ্ট্র উপকূলে অবস্থিত জুনাগড় রাজ্য। কোথায় অবস্থিত সৌরাষ্ট্র? এই জুনাগড়টা কোথায় অবস্থিত? এই রাজ্যে সর্বশেষ মুসলিম নবাব ছিলেন তৃতীয় মোহাম্মদ মহম্মদ খঞ্জি, কিন্তু প্রায় 80% প্রজা ছিল হিন্দু। তাহলে দেখো, এই নবাবের দেওয়া এই শাসন ওয়াজ, ভুট্টো ছিলেন মুসলিম লীগের একজন উগ্র সমর্থক। নবাব দেওয়ানের পরামর্শে কাশ্মীরে অর্থাৎ পাকিস্তানে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে জুনাগড়ের হিন্দু প্রজা ও কংগ্রেসের সমর্থকরা বিক্ষোভ শুরু করে, অর্থাৎ তারা সংখ্যাগরিষ্ঠ ছিল। অন্যান্য দেশীয় রাজ্যের মতো জুনাগড়ে তখন কংগ্রেসের বহু সমর্থক ছিল। ভারতের এই যোগদানকারী কাথিয়াবার উপদ্বীপের অন্যান্য দেশীয় রাজ্যগুলি ভারত সরকারের হস্তক্ষেপ প্রার্থনা করে। তীব্র প্রজা বিক্ষোভের সম্মুখীন হওয়ায় নবাব সপরিবারে পাকিস্তানের করাচিতে পলায়ন করেন। তাহলে দেখো, সপরিবার মানে কি? পরিবারের সকলকে নিয়ে পাকিস্তানের করাচিতে পলায়ন করেন। ভারত সরকার জুনাগড়ের সঙ্গে সমস্ত রকম বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে ফেলে। তাহলে একদিক থেকে যখনই এরকম একটা ভাঙন সৃষ্টি হলো বা অরাজকতার সৃষ্টি হলো, ভারতও কিন্তু তখন থেমে থাকেনি। এই জুনাগড়ের সঙ্গে সম্পূর্ণ রকম অর্থাৎ সমস্ত রকম বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে দিল, অর্থাৎ বন্ধ করে দিল। ফলে জুনাগড়ের পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে পড়ল। এই অবস্থায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের নির্দেশে ভারতীয় সেনাবাহিনী জুনাগড় প্রবেশ করে। শক্তিশালী ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে দেওয়ান প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়। জুনাগড়ের দুর্বল সেনাবাহিনী পরাজয় ঘটে। এরপর ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতিতে 1948 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি এই জুনাগড় গণভোট অনুষ্ঠিত হয় এবং জুনাগড়ের বিপুল সংখ্যক মানুষ গণভোটে ভারতকে যোগদানের পক্ষে মত দিলে শেষ পর্যন্ত রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয় কত সালে? 1949 সালের জানুয়ারি মাসে কিন্তু ভারতভুক্ত হয়ে গেল। এই গেল জুনাগড়। এবার আসবো আমরা কাশ্মীর, যেটাকে নাকি আমরা ভূস্বর্গ বলে জানি। এই দেখো, কাশ্মীর এই দেশীয় রাজ্যগুলির মধ্যে কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বা ক্ষেত্রে সমস্যা সবচেয়ে জটিল আকার ধারণ করে। অর্থাৎ 81,471 বর্গমাইল এলাকা জুড়ে অবস্থিত ভূস্বর্গ কাশ্মীরের শাসক মোহাম্মদ হরি সিং ছিলেন হিন্দু, কিন্তু এখানকার সংখ্যাগরিষ্ঠ প্রায় 75% প্রজা ছিল মুসলিম সম্প্রদায়। তাই দেখো, তারা তো বেঁকে বসবেই, অর্থাৎ যারা সংখ্যা গরিষ্ঠতা অর্জন করবে তারা তো বেঁকেই বসবে। স্বাধীনতা লাভের পর ভারত পাকিস্তানের উভয় রাষ্ট্র কাশ্মীরকে অন্তর্ভুক্ত করতে চাইলে হরি সিং অবশ্য কোনো রাষ্ট্রে যোগদান না করে কাশ্মীর স্বাধীনতা ও স্বতন্ত্রতা বজায় রাখার পক্ষে ছিলেন, অর্থাৎ কোনো দিকে যোগ দেবে না, তিনি একটা স্বাধীনভাবে চাইছিল। কাশ্মীরের এই ভৌগোলিক অবস্থান এবং সামরিক গুরুত্ব উপলব্ধি করে পাকিস্তান কাশ্মীর দখলের পরিকল্পনা করে। 1947 খ্রিস্টাব্দের 22 অক্টোবর পাক মদতপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীরের অভ্যন্তরে প্রবেশ করে এবং ব্যাপক হত্যা ও লুট চালায়। তো দেখো, এরা প্রথম থেকেই কিন্তু এই কাজটা করে আসছিল। এই পাক হানাদার বাহিনী কাশ্মীরের রাজধানী শ্রীনগর 40 মাইল অভ্যন্তরে অঞ্চলে আতঙ্কিত হরি সিং তার প্রধানমন্ত্রী মেহের-চাঁদ মহাজনের মাধ্যমে 24 অক্টোবর ভারতের সামরিক সাহায্য প্রার্থনা করে। ফলে কি ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয় যে হরি সিং ভারতভুক্ত দলিল স্বাক্ষর করলে তবেই কাশ্মীরে সেনা পাঠানো হবে। অর্থাৎ পরিস্থিতি জটিল তো করতেই হবে, অর্থাৎ ভারতের সঙ্গে যোগ না দিলেই কিন্তু হবেও না। তাই এটা কিন্তু স্বাক্ষর করলে পরের দিন ভারতীয়, তাহলে এই অবস্থার মধ্যে সেনা পাঠানো বলে একটা প্রস্তাব দিল। এই অবস্থায় সর্দার বল্লভভাই প্যাটেলের তৎপরতায় 26 অক্টোবর হরি সিং ভারতভুক্ত দলিলে স্বাক্ষর করলে পরের দিন ভারতীয় বিমান বাহিনীর শতাধিক বিমান ভারতীয় সেনাবাহিনী নিয়ে শ্রীনগরে অবতরণ করে। পাক হানাদার বাহিনী পিছু হটতে বাধ্য হয় এবং কাশ্মীরের
1/3 অর্থাৎ 2/3 হ্যাঁ 2/3 ভূখণ্ড ভারতীয় সেনাবাহিনীর উদ্ধার করে। এরপর ন্যাশনাল কনফারেন্স নেতা শেখ আবদুল্লাহর নেতৃত্বে কাশ্মীর এক জরুরি শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। অন্যদিকে প্রাক হানাদার বাহিনীর অধীনে থাকা কাশ্মীরের 1/3 পাকিস্তানে এক সমান্তরাল সরকার প্রতিষ্ঠা করে এবং ভারতের অন্তর্ভুক্ত কাশ্মীরে হানা অব্যাহত রাখে। কাশ্মীরে এই পাক হস্তক্ষেপ বন্ধের দাবিতে ভারত সম্মিলিত জাতিপুঞ্জের অন্যতম প্রধান অঙ্গ নিরাপত্তা পরিষদে কাশ্মীর সমস্যা উত্থাপন করে। দীর্ঘ আলাপ আলোচনার পর এই নিরাপত্তা পরিষদ 1948 খ্রিস্টাব্দে 31শে ডিসেম্বর কাশ্মীরে যুদ্ধবিরতি ঘোষণা এবং নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ লাইন অফ কন্ট্রোল বা এলওসি বরাবর পরিদর্শক নিয়োগ করে। এই দুঃখের বিষয়, পাক অধিকৃত কাশ্মীর থেকে বকলমে পাকিস্তান আজও ভারতের ভূখণ্ডে কাশ্মীরের ওপর চোরাগোপ্তা আক্রমণ ও বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম চালিয়ে আসছে সেই সময় থেকে, অর্থাৎ এখনো কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এই হলো কাশ্মীর সমস্যা। তাহলে কাশ্মীর অন্তর্ভুক্ত হয়ে গেল। এবার কি হলো, পরে আসলো এই হায়দ্রাবাদ। প্রায় 82,000 বর্গমাইল আয়তন বিশিষ্ট হায়দ্রাবাদ ছিল ব্রিটিশ আমলে ভারতীয় সর্ববৃহৎ দেশীয় রাজ্য। এই রাজ্যের প্রায় 87% প্রজা ছিল হিন্দু, কিন্তু শাসক নিজাম ওসমান আলী খান ছিলেন এই মুসলিম। নিজাম প্রথম থেকেই ভারতের যোগ না দিয়ে নিজের স্বাধীন অস্তিত্বকে ধরে রাখার পক্ষপাতী ছিলেন, অর্থাৎ নিজেরা স্বাধীনভাবে রাষ্ট্র চাইবে, অর্থাৎ স্বাধীন এলাকা তারা নিজেরাই শাসন করবে। কিন্তু ভারতের পক্ষে এটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। কারণ কি? কারণ হলো এর সঙ্গে ভারতের নিরাপত্তা, রাষ্ট্রীয় অখণ্ডতা, হায়দ্রাবাদের মানুষের আবেগ প্রভৃতি বিষয় জড়িত ছিল। এবার চলে আসবো যে এছাড়াও হায়দ্রাবাদের মধ্যে দিয়েই উত্তর ও দক্ষিণে ভারতের অর্থাৎ দক্ষিণ ভারতের মধ্যে সংযোগ রক্ষাকারী বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল সড়ক, এবার আসবো পরের পাতায় 121 পাতায়, রেল সড়ক গড়ে ওঠে। এই উগ্র সাম্প্রদায়িক নেতা কাসিম রিজভী হায়দ্রাবাদের সেনাবাহিনীর প্রত্যক্ষ মদতে রাজাকর নামে এক সশস্ত্র বাহিনী গড়ে তোলে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই বাহিনী সীমান্ত সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে বসবাসকারী হিন্দুদের উপর চরম নির্যাতন চালায়। ফলে বহু মানুষ নির্যাতনের শিকার হয়ে ভারতের ত্রাণ শিবিরগুলিতে আশ্রয় গ্রহণ করে। তাহলে দেখো, ওখান থেকে চলে আসছে ভারত ভূখণ্ডে। হায়দ্রাবাদ রাজ্য কংগ্রেস এই সময় হায়দ্রাবাদের ভারতভুক্তির দাবিতে আন্দোলন শুরু করে। অন্যদিকে নিজাম পাকিস্তানের প্রত্যক্ষ মদতে হায়দ্রাবাদের মুসলমানদের জিহাদ ঘোষণার আহ্বান জানায় এবং ভারতের বিরুদ্ধে সম্মিলিত জাতিপুঞ্জ ও আন্তর্জাতিক আদালতে অভিযোগ করেন। তাহলে কি হলো, তারা কিন্তু স্বাধীনভাবে এটা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় ভারত সরকার নিজামকে কয়েকটি দাবি উল্লেখ করে এক চরমপত্র পাঠায়, কিন্তু নিজাম দাবি উপেক্ষা করলে 1948 খ্রিস্টাব্দে 13ই সেপ্টেম্বর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় বাহিনী হায়দ্রাবাদে প্রবেশ করে। এই অভিযান অপারেশন পোলো, দেখো অপারেশন পোলো নামে অভিহিত। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু তোমরা পড়বেই। 18ই সেপ্টেম্বর ভারতীয় বাহিনী হায়দ্রাবাদ দখল করে এবং নিজাম আত্মসমর্পণ করে। 1949 খ্রিস্টাব্দের সূচনায় নিজাম ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন। তাহলে এই ভারতভুক্তির দলিল 1949 এবং তাকে হায়দ্রাবাদের আনুষ্ঠানিক শাসক পদে রেখে দেওয়া হয়। তার জন্য এই বার্ষিক 5 লক্ষ টাকা এই রাজন্য ভাতা মঞ্জুর করা হয়, অর্থাৎ এই রাজন্য ভাতা তাকে 5 লক্ষ টাকা বার্ষিক দিতেই হবে। এরপর 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হয়। এটা কবে হলো? 1950 26শে জানুয়ারি ভারতভুক্ত হয়ে গেল। আর 1956 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদকে 3টি অংশে বিভক্ত করা হয়। কি না, অন্ধ্রপ্রদেশ, বোম্বাই এবং মহীশূরের সঙ্গে যুক্ত করা হলো। তাহলে আজকে কিন্তু আমি তোমাদের এইটুকু শেয়ার করব, আর পরের একটা পার্ট কিন্তু এখানে সেকেন্ড পার্ট বলে এটা কিন্তু আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। আর মাত্র 2-3টে পাতা রয়েছে, এই 2-3টে পাতা শেয়ার করলেই কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তাহলে তোমাদের পড়তেও সুবিধা হবে। আর আমি এখান থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি
সেই প্রশ্নগুলো কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করব। তাহলে কি হবে, এই থার্ড সামেটিভ তথা মাধ্যমিক 2026 কিন্তু আমরা ভালোভাবেই অ্যাপিয়ার হতে পারবো। এবং আমি বলবো যে আমি যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এই প্রশ্নগুলো যদি সঠিকভাবে লিখে আসতে পারো, তাহলে যে সমস্ত স্টুডেন্টসগুলো, যারা তো সবাই আমরা পাস করব, কিন্তু যে সমস্ত স্টুডেন্টগুলোর একটা উচ্চ আকাঙ্ক্ষা থাকে, অর্থাৎ যারা নাকি 95 অ্যাপিয়ার হতে চায়, অর্থাৎ 95 আপ মার্কস পেতে চাও, তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই ভালো করে ফলো করবে। আর সবাই তো ফলো করছো, কিন্তু তার মধ্যে থেকে যারা এরকম অ্যাচিভ করতে চাও নাম্বারটা, তারা কিন্তু আরেকটু ডিটেলস পড়বে, অন্যান্য রেফারেন্স বইও পড়বে। আর আমি যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো কিন্তু ভেবেই নিতে পারো, ধরেই নিতে পারো যে না, এই প্রশ্নগুলো থার্ড সামেটিভ তথা 2026 সালের মাধ্যমিকে আসছে, এটা কিন্তু 100% গ্যারেন্টেড। তাই আমি যে আজকে যে প্রশ্নগুলো শেয়ার করব, সেই প্রশ্নগুলো কিন্তু পুরোটাই উত্তর সমেত। তাই শেয়ার করার আগে আমি তোমাদের বলবো যে এখান থেকে কিন্তু স্ক্রিনশট তুলে নেবে, পরিষ্কার লেখা আছে, তোমরা উত্তরটাও সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, তাহলে কিন্তু তোমাদের পড়তেও সুবিধা হবে। তাহলে দেখো, আজকে আমি শেয়ার করব কোনগুলো, সেই প্রশ্নগুলো যেই প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতোই। অর্থাৎ সেই প্রশ্নগুলো কি কি, দেখো, ভারতবর্ষ কবে স্বাধীনতা লাভ করে? অর্থাৎ 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। সেই সময় থেকে কিন্তু আমরা প্রত্যেক বছরই এই 1947 সালে 15ই আগস্ট কিন্তু এই স্বাধীনতা দিবস হিসাবেই পালন করি। আর দেশবাসীকে আমরা জানাতে চাই, অর্থাৎ একটা বার্তা দিতে চাই যে আমরা কিভাবে এই 1947 সালে স্বাধীনতাটা পেয়েছি, এটা কিন্তু তাদের জানানো। আর ইয়াং জেনারেশন, অর্থাৎ আমরা ছাত্রদের থেকেই আমাদের দেশ তথা দেশের স্বাধীনতা নিয়ে কি কি হয়েছিল সেই সম্পর্কে কিন্তু আমরা একটা আইডিয়া দিতেই চাই। এটা যদি না দেওয়া হয়, তাহলে কি হবে, আমরা যেই দেশে বাস করি সেই দেশের অতীতে কি কি পরিস্থিতি ছিল, অর্থাৎ অতীতের পরিস্থিতি সম্পর্কে একটা সম্যক ধারণা দিতে চাই। তাই এই প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করি, তোমরাও কিন্তু অনুপ্রাণিত হবে, আর কিন্তু জানতে পারবে যে আমাদের অতীত দিনে আমাদের কি রকম ছিল। এবার আসবো যে 2 নম্বর প্রশ্ন, সুভাষ বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের সংগ্রাম শুরু হয় কবে? অর্থাৎ 1944 সালে থেকে 1945 সাল। তারপর দেখো, অর্থাৎ নৌ বিদ্রোহ কবে হয়? 1946 সালে নৌ বিদ্রোহ হয়। 4 নম্বর প্রশ্ন দেখো, মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে হয়? অর্থাৎ 1946 সালের 16ই আগস্ট এটা কিন্তু হয়। 5 নম্বর কোশ্চেন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত বছর ধরে চলেছিল? দেখো, আমরা প্রথম বিশ্বযুদ্ধ পড়েছি 1914 থেকে 18, 14, 15, 16, 17, 18, এই 5টা বছর। আর আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি, অর্থাৎ দেখেছি মানে আমরা ইতিহাসে পড়েছি, আমাদের পূর্বপুরুষরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন এবং প্রত্যক্ষ করেছেন, তাদের কাছ থেকে অথবা আমরা ইতিহাস বই পড়ে আমরা জানতে পেরেছি। তো ইতিহাস মানেই তো বুঝতেই পারছো যে ইতিহাস মানেই হচ্ছে না যে জিনিসগুলো ঘটে গেছে সেই ঘটনাগুলো, অর্থাৎ ঘটনাগুলো লিপিবদ্ধ করা আছে ইতিহাস বইতে, সেই সম্পর্কে কিন্তু আমরা একটা ধারণা লাভ করে নিতে পারছি। 5 নম্বর দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত বছর ধরে চলেছিল? অর্থাৎ 7 বছর, 1939 থেকে 45 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি নামে দুটো শহর সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল এই ইংল্যান্ড। তাহলে ভাবো যে তারা নিজের ক্ষমতাকে বিশ্বের দরবারে জাহির করার জন্যই কিন্তু এই কাজটা করেছিল, যাতে আর বিশ্বের কোনো রাষ্ট্র তাদের দিকে আঙুল তুলতে না পারে বা চোখ রাঙাতে না পারে। কিন্তু সেটা কিন্তু এখন আর হচ্ছে না, সব দেশেই পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে গেছে বেশিরভাগটাই। তাই আমাদের দেশও কিন্তু পিছিয়ে নেই, আমাদের দেশেও কিন্তু সেই জায়গাটা দখল করে নিয়েছে। 6 নম্বর কোশ্চেন দেখো, কবে মন্ত্রী মিশন কবে চালু হয়? দেখো, ভারতে ক্যাবিনেট বা মন্ত্রী মিশন গঠন করা হয় 1946 সালের মার্চ মাসে। এটা কিন্তু মার্চ মাসে কিন্তু চালু হয়। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। চলে যাব আমি পরের পাতাতে, অর্থাৎ পরে যে কোশ্চেনগুলো শেয়ার করছি সেইগুলো। এবার একটা স্ক্রিনশট তুলে নিলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। তাই এই কোশ্চেনগুলো একটা স্ক্রিনশট তুলে নাও, পরপর দুটো কোশ্চেন, দুটো পাতা রয়েছে এখনো, এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নিলে কিন্তু প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে পাওয়া যাবে। হ্যাঁ, স্ক্রিনশট তুলে নিয়েছো। এবার দেখো, এই প্রশ্নগুলোর মধ্যে দেখো 7 নম্বর প্রশ্নটা দেখো, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে গঠন করা হয়? দেখো, 1947 সালের 18ই জুন।
8 নম্বর কোশ্চেন দেখো, ব্রিটিশ পার্লামেন্ট কবে ভারতের স্বাধীনতা আইন পাশ করে অর্থাৎ 1947 সালের 18 জুলাই। তারপর দেখো 9 নম্বর কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন অর্থাৎ লর্ড মাউন্ট ব্যাটেন। 10 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। 11 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ। 12 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। 13 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? এই সর্দার বল্লভভাই প্যাটেল অর্থাৎ লৌহ মানব নামে যিনি পরিচিত। 14 নম্বর কোশ্চেন দেখো, ভারতের স্বাধীনতার প্রাককালে কয়টি দেশীয় রাজ্যের অস্তিত্ব ছিল? এটাও একটা স্ক্রিনশট তুলে নাও, অর্থাৎ 601টি। এই পাতাটার একটা স্ক্রিনশট তুলে নাও, তাহলে কিন্তু তোমরা উত্তরগুলো সব পেয়ে যাবে। লাইন বাই লাইন আলোচনার মধ্যে যে প্রশ্নগুলো এসেছে অর্থাৎ পেয়েছি সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে শেয়ার করেছি। আচ্ছা, এবার চলে আসবো যে ভারতের লৌহ মানব নামে পরিচিত কে? ভারতের লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল। 16 নম্বর কোশ্চেন, চন্দননগর কবে ভারতের সঙ্গে যুক্ত হয় অর্থাৎ 1950 খ্রিস্টাব্দে। 17 নম্বর দেখো, পন্ডিচেরি মাহে কারিকল কত সালে ভারতের সাথে যুক্ত হয় অর্থাৎ ভারতের সাথে অন্তর্ভুক্ত হয় অর্থাৎ 1954। তারপর দেখো 18 নম্বর কোশ্চেন, দাদরা নগর হাভেলি কবে ভারতের সঙ্গে সংযুক্ত হয়? 1954 সালে। 19 নম্বর কোশ্চেন দেখো, গোয়া দমন দিউ কবে ভারতের অন্তর্ভুক্ত হয়? 1961 সালে। 20 নম্বর কোশ্চেন দেখো, কার নেতৃত্বে গোয়া দখল করা হয়? জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করে। ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে আসবো পরের পাতাতে কতগুলো কোশ্চেন আছে, এই সব কটা কোশ্চেন শেয়ার করে দিলে তোমরা অবশ্যই এখান থেকেই পেয়ে যাবে, 100% শিওরিটি দিচ্ছি। আচ্ছা, এবার চলে আসবো যে দেখো, এখানে থেকে একটা স্ক্রিনশট তুলে নিলে পড়তে সুবিধা হবে। স্ক্রিনশট তুলে নিলে দেখো সুন্দর করে তুলে নাও। স্ক্রিনশট তোলা হয়ে গেছে। এবার আসবো প্রশ্নগুলোতে। দেখো, ভারত ভূখণ্ড দলিল চুক্তিপত্র তৈরি করেন কে? অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল। তারপর দেখো 22 নম্বর কোশ্চেন, এলওসি এর পুরো নাম কি? অর্থাৎ লাইন অফ কন্ট্রোল, এটা এলওসির পুরো নাম। 23 নম্বর কোশ্চেন দেখো, জুনাগড় কবে ভারতের অন্তর্ভুক্ত হয়? 1949 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে। 24 নম্বর কোশ্চেন দেখো, অপারেশন পোলো কি? এটা কিন্তু টিকা টাইপ আসতেই পারে, তাই এই প্রশ্নটা কিন্তু একটু পড়ে নিতে হবে ভালো করে। আমি এখানে লিখে দিয়েছি যে 1948 সালে 13ই সেপ্টেম্বর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় বাহিনী হায়দ্রাবাদে প্রবেশ করাকেই এই অভিযানকেই বলা হয় করেন এই অভিযানকেই বলা হয় অপারেশন পোলো। তাহলে অপারেশন পোলোটা আমরা পেয়ে গেলাম। তো 25 নম্বর কোশ্চেন দেখো, হায়দ্রাবাদ কবে ভারতভুক্ত হয়? 1950 সালে 26শে জানুয়ারি হায়দ্রাবাদ ভারতভুক্ত হয়। 26 নম্বর কোশ্চেন দেখো, কত সালে হায়দ্রাবাদকে তিনটি অংশে বিভক্তকরণ করা হয়? তিনটি অংশে বিভক্ত অর্থাৎ 1956 সালে। এই তিনটি অংশ কি? অংশগুলি হলো অন্ধ্রপ্রদেশ, বোম্বাই এবং মহীশূর। এই ছিল আজকের এই ভিডিওর যেটুকু আলোচনা হলো তার সম্ভাব্য প্রশ্ন। যে প্রশ্নগুলো থার্ড সামেটিভ তথা 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় আসছে। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারাও অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দাও, তাহলে কি হবে, এই ধরনের ভিডিও তোমাদের কাছে কিন্তু খুব সহজেই আগে চলে যাবে আর তোমরাও জানতে পারবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে বন্ধুরা তো জানতে পারবে। অর্থাৎ অনেক বন্ধু আছে না, যে বন্ধুগুলো একটু দুর্বল। কোন দিক থেকে দুর্বল? শারীরিক দিক থেকে নাও দুর্বল হতে পারে, কিন্তু আর্থিক সঙ্গতি তাদের কিন্তু একটু কম আছে। তো তোমরাই যদি তাদেরকে একটু সাহায্য করো তাহলে কিন্তু তারাও কিন্তু জেনে যাবে এবং পরীক্ষাতে অ্যাপিয়ার হতে পারবে। তাহলে সবাই যদি আমরা ভালো হই তাহলে আমরা 10-এর ভালো মানেই দেশের ভালো, এই কথা ভেবেই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর আমি তো ভীষণভাবে মোটিভেটেড হব যে আমার সাবস্ক্রাইবার সবাইকে সাবস্ক্রাইব করে দিয়েছে। আর মোটিভেটেড হয়ে এইরকম গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো দেখলেই কিন্তু আর ভয় সম্পূর্ণরূপে অর্থাৎ 100% ভয়টা কেটে যায়। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড বাই ফ্রেন্ডস।